1930-এর 12ই মার্চ 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করলেন গান্ধীজি। গন্তব্য আরব সাগরের উপকূলবর্তী গ্রাম ডান্ডি। পথে হাজার হাজার জনতা গান্ধীর সাথে যোগ দিলেন। প্রতিনিয়ত পদযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকল। সারা পথ ধরে পল্লীবাসীরা সত্যাগ্রহীদের বিপুল সংবর্ধনা, অভিনন্দন ও নতজানু হয়ে শ্রদ্ধা জানাতে লাগল। অচিরেই এই দীর্ঘ পদযাত্রা এক বিজয় যাত্রার রূপ ধারণ করল। গ্রামের 300-রও বেশি কর্তৃত্বস্থানীয় লোক তাদের চাকরিতে ইস্তফা দেন। পদযাত্রায় সন্নিহিত সমগ্র গ্রামাঞ্চলে এক অদ্ভুত জনজাগরণ ঘটে যায়। ঐতিহাসিক ডান্ডি অভিযানের ঘটনাবলী প্রত্যহ সমগ্র বিশ্বের সংবাদপত্রে প্রকাশিত হতে লাগল। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিদেশি সাংবাদিকরাও এসে উপস্থিত হলেন ভারতবর্ষে। তারাও গান্ধীজির সাথে এই ঐতিহাসিক পদযাত্রায় সামিল হলেন। স্বল্প বেশ, খালি পায়ে, বিরাট লাঠিতে ভর করে 61 বছরের এক কৃষকায় ক্ষুদ্রাদেহী মানুষটি এগিয়ে চলেছেন, আর সমগ্র বিশ্ব তা সাগ্রহে লক্ষ্য করছে। মাত্র 24 দিনে 241 মাইল পথ অতিক্রম করে 5ই এপ্রিল তিনি গন্তব্যস্থলে পৌঁছালেন এবং 6ই এপ্রিল ভোরে সমুদ্র স্নান সেরে গান্ধীজি সমুদ্রের জলে স্বহস্তে লবণ তৈরি করলেন। লবণ আইন ভঙ্গ করে ভারতব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন। কিন্তু কেন? ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া এই গণ আন্দোলনের দরকার কেন পড়ল? তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানব আইন অমান্য আন্দোলনের কারণ, এই আন্দোলনের প্রভাব এবং ফলাফল সম্পর্কে। 1922 সালের অসহযোগ আন্দোলনের শোচনীয় ব্যর্থতার পর জাতীয় জীবনে গভীর হতাশা নেমে আসে। সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করে। জাতীয় কংগ্রেস প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার এই দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। প্রো চেঞ্জাররা আইনসভায় প্রবেশ করে সরকারি কাজকর্মে বাধা দেওয়ার নীতি গ্রহণ করে। তারা স্বরাজ্য দল নামে একটি দল গঠন করে, যাদের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরুর মতো নেতারা। কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর স্বরাজ দলে ভাঙন ধরে যায়। জাতীয় জীবনের এই ঘন অন্ধকার দিনে ব্রিটিশ সরকারের এমন একটি সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে আবার বিপুল তেজে জ্বলে উঠল। আসলে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের ব্যর্থতা এবং ভারতীয় নেতৃবৃন্দের শাসন সংস্কারের ক্রমাগত দাবির ফলে নির্ধারিত সময়ের পূর্বেই 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের 7 জন সদস্যকে নিয়ে গঠিত একটি কমিশন ভারতে আসে, যার নাম সাইমন কমিশন। কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরই সমগ্র ভারতে একটি প্রবল উত্তেজনা দেখা যায়। এর বিরুদ্ধে জনমত গড়ে ওঠে, কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। ভারতের সংবিধান তৈরির দায়িত্ব একমাত্র ভারতবাসীরই প্রাপ্য। অথচ কেবলমাত্র ইংরেজদের নিয়ে গঠিত এই শ্বেতাঙ্গ সর্বস্ব কমিশনে ভারত দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কিনা তা জানার জন্য স্থির হয়। তা ভারতবাসীর কাছে জাতীয় অপমান বলেই প্রতিভাত হয়। ভারতের জাতীয় কংগ্রেস তো বটেই, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, বণিক ফেডারেশন, এমনকি নরমপন্থী লিবারেল ফেডারেশনও এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নেয়। কমিশন গঠনের সিদ্ধান্তকে ঘোষণা করে ভারতের রাজনীতি আবার প্রাণচঞ্চল হয়ে ওঠে। প্রবল উত্তেজনাময় এক পরিস্থিতিতে 1928 সালের 23 ফেব্রুয়ারি সাইমন কমিশন বোম্বাই শহরে পদার্পণ করলে ভারতের সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল, বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ সাইমন ফিরে যাও লেখা কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। কলকাতা, দিল্লি, পাটনা, মাদ্রাজ, লাহোর, লখনৌ, বিজয়বাড়া, পুনে, সাইমন যেখানেই গেছেন হাজার হাজার মানুষ কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। এরকমই একটি লাহোরে বিক্ষোভ মিছিলে পরিচালনা করতে গিয়ে লালা লাজপত রায় ব্রিটিশ পুলিশের হাতে প্রচণ্ডভাবে প্রহৃত হন এবং 17ই নভেম্বর তার মৃত্যু হয়। ভারতের আত্মমর্যাদাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে একমাত্র ইংরেজদের নিয়ে ভারতের
সংবিধান তৈরির জন্য সাইমন কমিশন গঠিত হয়। 1925 থেকে 1927 মধ্যে সাইমন কমিশন গঠনের প্রস্তাব উত্থাপনের সময় পরপর দুবার ভারত সচিব বাকেনহার্ড সংবিধান রচনার ক্ষেত্রে ভারতীয় যোগ্যতার প্রশ্ন তুলে বিদ্রূপ করেছিলেন। এরই যোগ্য জবাব দেবার জন্য দিল্লিতে একটি সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত একটি কমিটির উপরে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয়। ওই বছরই আগস্ট মাসে আরেকটি সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহরু সংবিধানের খসড়াটি পেশ করেন। এই খসড়া নেহরু রিপোর্ট নামে পরিচিত। এই রিপোর্টে ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস বা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্তশাসনের দাবি করা হয়। বলা বাহুল্য, মুসলিম লীগ, শিখ, হিন্দু মহাসভা, অনুন্নত হিন্দু সম্প্রদায় এই রিপোর্টের বিরোধিতা করেন এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই জিন্না তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই রিপোর্টকে কেন্দ্র করে একটা ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বাধীনতার পক্ষে সংশোধনী পেশ করেন। জওহরলাল নেহরু, সত্যমূর্তির মতো নেতারা তাকে সমর্থন করে, কিন্তু পরবর্তীকালে এই সংবিধান সংশোধনী বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত গান্ধীজির মধ্যস্থতায় স্থির হয় আগামী 1 বছরের মধ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবি মেনে না নিলে কংগ্রেস পুনরায় অসহযোগ আন্দোলন শুরু করবে এবং তখন কংগ্রেসের লক্ষ্য হবে পূর্ণ স্বাধীনতা। এই সময় লর্ড আরউইন একটি ঘোষণাপত্র জারি করে বলেন যে ভারতকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন প্রদান করাই হলো সরকারের লক্ষ্য। এই ঘোষণা ভারতের প্রবীণ নেতৃত্ব মণ্ডলীর মনে আশার সঞ্চার করে। তারা বড়লাটের এই ঘোষণাকে স্বাগত জানান এবং এ বিষয়ে একটি ইস্তাহারও প্রকাশ করেন, যা দিল্লি ঘোষণাপত্র নামে পরিচিত। মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, শ্রীমতী বেসান্ত, তেজ বাহাদুর সপ্রু প্রমুখ নেতৃবৃন্দ এতে স্বাক্ষরও করেন। পূর্ণ স্বাধীনতার সমর্থক হয়ে অনিচ্ছার সাথে জওহরলাল নেহরু এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, কিন্তু সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন কংগ্রেসের বামপন্থী অংশ এতে মোটেও খুশি হয়নি। বড়লাটের প্রস্তাবকে তারা একটি কৌশলজনক ফাঁদ হিসাবে অভিহিত করেন। আর লর্ড আরউইনের এই ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টে বিরাট ঝড় বইয়ে দেয়। তারা ভারতের ডোমিনিয়নের মর্যাদাকে একটি গুরুতর অপরাধ বলে আখ্যা দেয়। এমতো অবস্থায় ব্রিটিশ সরকারের প্রকৃত মনোভাব জানার জন্য 1929 খ্রিস্টাব্দে গান্ধীজি, মতিলাল নেহরু, জিন্না, তেজ বাহাদুর সপ্রু বড়লাটের সাথে সাক্ষাৎ করেন। অনিবার্য কারণেই বড়লাট ডোমিনিয়ন স্টেটাস সম্পর্কে কোনো প্রকার প্রতিশ্রুতি দিতে অক্ষম হন। শূন্য হাতে হতাশাকে সম্বল করে ভারতীয় নেতৃবৃন্দ ফিরে আসেন। এরপর গান্ধীজির সামনে আর কোনো পথ খোলা ছিল না। নেহরু রিপোর্ট কার্যকরী করার শেষ দিন 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। সরকারি উদাসীনতায় জাতীয় জীবনে তীব্র ক্ষোভ, হতাশা নেমে এলো। জাতির সামনে তখন একটি মাত্র পথ খোলা, স্বাধীনতা ঘোষণা। 1929-এর 31শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে রাভি নদীর তীরে জওহরলাল নেহরু স্বাধীনতার প্রতীক হিসাবে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করলেন। তিনি ঘোষণা করলেন জাতীয় আন্দোলনের লক্ষ্য পূর্ণ স্বরাজ, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন। লাহোর অধিবেশনে স্বাধীনতার দাবি আদায়ের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু দেওয়া হয়নি। সুভাষচন্দ্র বসু একটি সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব রাখেন, কিন্তু তার প্রস্তাব গৃহীত হয় না। এই আন্দোলন পরিচালনার দায়িত্ব গিয়ে পড়ে গান্ধীজির উপরে। আইন অমান্য আন্দোলনের এইগুলো পরোক্ষ কারণ হলেও প্রত্যক্ষ কারণগুলি ছিল 1929 খ্রিস্টাব্দে যে বিশ্বব্যাপী মন্দা দেখা যায়, তার ফলে ভারতীয় অর্থনীতিতে মন্দার প্রভাব ভীষণ বাজে রকমভাবে পড়ে এবং ভারতীয় অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বেতন হ্রাস, শ্রমিক ছাঁটাই, লক আউট প্রভৃতি প্রতিবাদে ভারতীয় শ্রমিক শ্রেণীর মধ্যেও তখন প্রবল অসন্তোষ দেখা দেয়।
এই সময় ভারতের সমাজতান্ত্রিক ভাবধারার আমদানি, কমিউনিস্ট ও অন্যান্য সমাজতান্ত্রিক দলের নেতৃত্বে শ্রমিক, মজদুর ও কিষাণদের সংঘবদ্ধ আন্দোলন কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে নানা দমনপীড়ন দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ইংরেজ সরকারের অসম বাণিজ্য নীতিতে ভারতীয় পুঁজিপতি শ্রেণী গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তারা উপলব্ধি করে যে প্রকৃত স্বরাজ ব্যতীত ইংরেজ পুঁজিপতিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারা যাবে না। কংগ্রেস অনুভব করে যে একমাত্র প্রবল গণ আন্দোলনই সরকারকে ভারতীয়দের দাবি মানতে বাধ্য করতে পারে। এই সময় ভারতীয় বিপ্লবীরা অতি সক্রিয় ছিলেন। বস্তুত 1929 খ্রিস্টাব্দে ভারত একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল। যে কোনো সময়ই তখন ভারত একটি হিংসাত্মক বিপ্লবে ফেটে পড়তে পারত। সরকারের অনমনীয় মনোভাব, নিষ্ঠুর দমননীতি, সমস্যা সমাধানে ব্যর্থতা কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলকে যেমন ক্ষুব্ধ করেছিল, তেমনি সারা ভারতে শুরু হয়েছিল সন্ত্রাসবাদী রাজনীতির অপ্রতিরোধ্য জয়যাত্রা। পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্যান্ডার্স হত্যা, কেন্দ্রীয় আইন পরিষদে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কর্তৃক বোমা নিক্ষেপ, লাহোর ষড়যন্ত্র মামলা, বিপ্লবী যতীন দাসের মৃত্যু, এইসব ঘটনার ফলে জনসাধারণের উত্তেজনা ছিল চরমে। এই অবস্থায় অগ্নিকুণ্ড ভারতের যুব সম্প্রদায়কে হিংসাত্মক রাজনীতির কবল থেকে সরিয়ে আনতে গেলে পুনরায় একটি অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করা ভিন্ন আর কোনো পথ গান্ধীজির সামনে খোলা ছিল না। কিন্তু কিভাবে আন্দোলন শুরু করা হবে সে সম্পর্কে প্রথমে গান্ধীজির কোনো স্পষ্ট ধারণা ছিল না। জওহরলাল নেহরু তার আত্মজীবনীতে বলেছেন, এই সময় কবিগুরু সবরমতী আশ্রমে এসেছিলেন। গান্ধীজি তাকে বলেছিলেন যে তিনি দিবারাত্র এক মনে চিন্তা করেও বিরাজমান অন্ধকারের মধ্যে কোনো আলো দেখতে পাননি। শেষ পর্যন্ত তিনি আলোর সন্ধান পেলেন এবং ঘোষণা করলেন লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। এই উপলক্ষে তিনি বড়লাটকে একটি পত্র লেখেন এবং তাতেই লবণ আইন ভঙ্গের কথা জানিয়ে দেন। বড়লাট আরউইন ব্যঙ্গের সুরে বলেন, লবণ আইন অমান্য নিয়ে তার কোনো ঘুমের ব্যাঘাত ঘটবে না। ইংরেজ স্টেটসম্যান পত্রিকা লেখে, ডোমিনিয়ন স্ট্যাটাস না পাওয়া পর্যন্ত মহাত্মা যত পারেন সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে যান। আসলে সেদিন বড়লাট তো বটেই, জওহরলাল নেহরু, মতিলাল নেহরুর মতো নেতৃত্বরাও লবণ আইন ভঙ্গের গুরুত্ব অনুধাবন করতে পারেননি। আসলে লবণ আইন অমান্য আন্দোলন পরিকল্পনা গান্ধীজির প্রতিভা এবং বাস্তব বুদ্ধির এক বিস্ময়কর প্রকাশ। এটি তার ছিল একটি উচ্চ শ্রেণীর রণকৌশল। তার শত্রুকে সর্ব উপায়ে প্রতিহত করার সকল উপাদানের মধ্যে নিহিত ছিল। আইন ভঙ্গের জন্য লবণকে বেছে নেওয়ার পিছনে গান্ধীজি যথেষ্ট চিন্তাভাবনা ছিল। তিনি জনতার মনস্তত্ত্ব বুঝতেন, আর এই জন্যই লবণের মতো এক অতি সাধারণ বস্তুকে উপলক্ষ্য করে দেশের বৃহত্তর সংখ্যক মানুষের সমর্থন অর্জনে উদ্যোগী হন তিনি। লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু। ভারতের বিপুল সংখ্যক দরিদ্র কৃষক শুধুমাত্র লবণ দিয়েই তাদের অন্ন গ্রহণ করে। ভারতের মানুষ চিরকাল সমুদ্রের রোদে শুকিয়ে বা আগুনে জাল দিয়ে লবণ তৈরি করত। ইংরেজ সরকার সেই অধিকার কেড়ে নিয়ে লবণের উপর নিজেদের একচেটিয়া বাণিজ্যিক অধিকার প্রস্তুত করে, লবণের উপর শুল্ক আরোপ করে। গান্ধীজি এই অন্যায় লবণ করের উপর আক্রমণ হারেন। বাংলা, বিহার, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, পাঞ্জাব, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সমগ্র ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হলো। যেখানে সমুদ্র আছে সেখানে শুরু হলো লবণ আইন ভঙ্গ, আর যেখানে সমুদ্র নেই সেখানে চলতে লাগলো নিষিদ্ধ রাজনৈতিক পুস্তিকা পাঠ, বিদেশি পণ্য, বস্ত্র, মাদক বর্জন, আবগারি বিলেতি পণ্যাগার, স্কুল, কলেজ, অফিস, আদালতের সামনে পিকেটিং। বহু সরকারি কর্মচারী চাকরিতে ইস্তফা দিলেন, আইনসভার সদস্যরা পদত্যাগ করলেন, ছাত্রছাত্রী, যুবক, ধনী, নির্ধন, কৃষক স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করলেন। বাংলার মেদিনীপুর, কাঁথি, তমলুক, 24 পরগনা, ডায়মন্ড হারবার প্রভৃতি জায়গায় সরকারি অত্যাচার উপেক্ষা করে লবণ প্রস্তুত চলতে থাকে। আরামবাগ, বালুরঘাট, বিক্রমপুর, বর্ধমান প্রভৃতি স্থানে ব্যাপক সাড়া পাওয়া যায়। তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারীর নেতৃত্বে আন্দোলন যথার্থ গণ আন্দোলনে পরিণত হয়। বিহারের পাটনা, বিহার শরীফ, চম্পারণ, সরণ, মুঙ্গের প্রভৃতি অঞ্চলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। ছোটনাগপুরের আদিবাসী অঞ্চলেও এই আন্দোলন
বিস্তৃত হয়। পাঞ্জাব আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। নাগাল্যান্ডে রানী গুইডালো নামে এক দুঃসাহসী তরুণী বিশিষ্ট ভূমিকা গ্রহণ করলেন। মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশেও অরণ্য আইন ভঙ্গ করে ব্যাপক হারে বৃক্ষছেদন শুরু হয়। এই সময় গান্ধীজি 10ই এপ্রিল ইয়ং ইন্ডিয়া পত্রিকা মারফত নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেবার আহ্বান জানান। দলে দলে নারীরা এই আন্দোলনে যোগদান করে দিল্লি, মুম্বাইয়ে পর্দানসীন নারী সমাজ আন্দোলনে যোগ দিয়ে আবগারি দোকান, বিদেশি পণ্যাগারের সামনে পিকেটিং শুরু করেন। সর্বস্তরের মহিলারা এই আন্দোলনে যোগ দেন। কমলা নেহরু, সরববাণী নেহরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, লীলা নাগ, পাঞ্জাবের রাজকুমারী অমৃত কাউর প্রমুখ নারীরা নেতৃত্বে প্রতিষ্ঠিত ছিলেন। ইতিপূর্বে আর কোনো আন্দোলনে এত ব্যাপক সংখ্যায় নারী অংশগ্রহণ করেননি। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শোভাযাত্রা বা বিক্ষোভ মিছিলে যোগ দেননি। বিদেশি সাংবাদিক বেলসফোর্ড ও জর্জ স্লোকেম্বার বলেছেন যে আইন অমান্য আন্দোলনের অন্য কোনো অবদান যদি নাও থাকতো, নারী মুক্তির ইতিহাসে এর অবদান স্মরণীয় হয়ে থাকবে। পূর্ব ভারতে এই সময় চৌকিদারি করবন্ধ আন্দোলনের শুরু হয়। বিহারে মাদক বর্জন আন্দোলনও প্রবল আকার ধারণ করে। উত্তর পশ্চিম সীমান্তে গান্ধীবাদী নেতা সীমান্ত গান্ধী আব্দুল গফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করে। আর সীমান্ত অঞ্চলে জাতীয়তাবাদীর এই অগ্রগতিতে সরকার ভীত হয়ে ওঠে, কারণ ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তার দিক থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছিল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতীয় সেনাবাহিনীতে এই অঞ্চলে উপজাতি সম্প্রদায়ের বহু মানুষ ছিল। এই অঞ্চলে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার করলে সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্য শিথিল হয়ে যাবে। তাই সরকার পুলিশ ও সেনাবাহিনীর সাহায্যে নিষ্ঠুর দমননীতির পথ ধরে। পুলিশ গুলি চালায়, নিরীহ মানুষ নিহত হয়, কিন্তু এ সত্ত্বেও অহিংসার আদর্শে অনুপ্রাণিত দুর্ধর্ষ পাঠানরা সেদিন অতি সংযত ছিল। এই সময় পেশোয়ারে আরেকটি অভাবনীয় ঘটনা ঘটে। সরকারের রয়্যাল গারোয়াল সেনাবাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিল। এই বাহিনীর প্রধান চন্দ্র সিং গারোয়ালের নেতৃত্বে সেনাবাহিনী তা অস্বীকার করে। এর ফলে তাদের কোর্ট মার্শাল হয় এবং নেতাদের অনেকের প্রাণদণ্ড হয়। কিন্তু শত অত্যাচারে এই আন্দোলন স্তব্ধ হয়নি বা আন্দোলনকারীদের অহিংসার আদর্শ থেকে বিচ্যুত করা যায়নি। বিভিন্নভাবে আইন অমান্য আন্দোলন করা হলেও গান্ধীজির মূল লক্ষ্য ছিল লবণ আইন ভঙ্গ করা। গান্ধীজি সুরাট জেলার ধর্ষণায় সরকারি লবণগোলা দখল করা স্থির করলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কাজের দায়িত্ব নেন আব্বাস তাইবেজি, তাকেও গ্রেপ্তার করা হয়। তখন সরোজিনী নাইডুর নেতৃত্বে প্রায় 2500 সত্যাগ্রহী নিয়ে এই অভিযান চালানো হয়। সরকার নগ্ন নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। যদিও সরকারের এই দমননীতি সত্ত্বেও এই আন্দোলনকে কোনো অবস্থাতেই টলানো যায়নি। গান্ধীজির গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঢেউ ওঠে। বোম্বাইয়ে এত বেশি সংখ্যক মানুষ রাস্তায় নামে যে পুলিশ ভয়ে পালিয়ে যায়। কলকাতা, দিল্লিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়। চট্টগ্রাম, পেশোয়ার, সোলাপুরে হিংসাত্মক এই ঘটনা ঘটলেও গান্ধীজি কিন্তু চৌরিচৌরার পথে হাঁটেননি। কৃষকরা খাজনা বন্ধ আন্দোলন শুরু করলেন। মেদিনীপুর, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, হুগলি জেলার কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন প্রবল রূপ ধারণ করে। বারাবাঁকি, রায়বেরেলি, লখনৌ, আগ্রা, মিরাট, এলাহাবাদ প্রভৃতি স্থানে কর বন্ধ আন্দোলন চলতে থাকে। মহারাষ্ট্রে শ্রমিক আন্দোলন শুরু হয়। কিন্তু আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার নিষ্ঠুর দমননীতি গ্রহণ করলেও কিন্তু তাদেরকে দমানো যায়নি। সংবাদপত্রের উপরেও নেমে আসে আইনের খাড়া। 67টি সংবাদপত্র, 55টি ছাপাখানা বন্ধ হয়ে যায়। কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয় এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আইন অমান্য আন্দোলন যখন তুঙ্গে, তখন সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবং ভারতের কোনো রাজনৈতিক দলই এই সুপারিশ গ্রহণে রাজি ছিলেন না। বড়লাট আরউইন এই সুপারিশগুলো সম্পর্কে ক্ষুব্ধ হন এবং ভারতব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের ক্রমবর্ধমান চরিত্র তাকে শঙ্কিত করে তোলে। এই অবস্থায় ভারতবাসীকে আন্দোলন থেকে সরিয়ে আনার উদ্দেশ্যে তিনি লন্ডনে একটি সর্বদলীয় গোল বৈঠকের প্রস্তাব দেন।
ব্রিটিশ কর্তৃপক্ষ এই প্রস্তাব সমর্থন করে, কিন্তু কংগ্রেস পূর্ণ স্বরাজের ভিত্তি ব্যতীত অন্য কোনো শর্তে সরকারের সঙ্গে আলোচনায় রাজি না হয় এই উদ্দেশ্য ব্যর্থ হয়। 1931-এ লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক বসে। মুসলিম লীগ, হিন্দু মহাসভা যোগদান করে, তফসিল নেতা বি.আর. আম্বেদকরও যান। বলাই বাহুল্য সাম্প্রদায়িক মতানৈক্য এবং জাতীয় কংগ্রেসের অনুপস্থিতির ফলে এই বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। সরকারও উপলব্ধি করে কংগ্রেস ব্যতীত কোনো আলোচনাই সম্ভব নয়, তাই জাতীয় কংগ্রেসের উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গান্ধীজি সহ সকল কংগ্রেসী নেতাকে মুক্তি দেওয়া হয় এবং গান্ধী আরোইন চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দ্বারা সকল স্বৈরাচারী আইন ও অর্ডিন্যান্স সরকার সকল স্বৈরাচারী আইন ও অর্ডিন্যান্স প্রত্যাহার করে। একমাত্র হিংসাত্মক কাজে বন্দী ছাড়া সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়। সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার জন্য যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল তাদের তা ফেরত দেওয়া হয়। বলা হয় যে যেসব অঞ্চলে সহজে লবণ তৈরি হয় সেই সব স্থানের লোক নিজেদের ব্যবহারের জন্য লবণ তৈরি করতে পারবে। গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতেও দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুর মতো নেতারা এই চুক্তি তীব্র নিন্দা করে। যুব সমাজও গান্ধীজির উপর প্রবল ক্ষিপ্ত ছিল। ভগৎ সিং ও তার সহকর্মীদের মৃত্যুর জন্য তারা গান্ধীজিকে দায়ী করেন। এই সময় 1931 সেপ্টেম্বরে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি এবং সরোজিনী নাইডু এই বৈঠকে যোগদান করেন। সরকারের প্ররোচনায় মুসলিম লীগ, অনুন্নত শ্রেণী, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় বণিক সম্প্রদায়, অপরাপর সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের স্বার্থের অনুকূলে নানা দাবির উত্থাপন করতে থাকে। শত চেষ্টাতেও গান্ধীজি তাদের ঐকমতে আনতে ব্যর্থ হন। ফলে শূন্য হাতে গান্ধীজি ঘরে ফেরেন। এদিকে গান্ধী আরোইন চুক্তির শর্তাবলী কার্যকর করার কোনো ইচ্ছাই সরকারের ছিল না। আইন অমান্য আন্দোলনের পুলিশি অত্যাচারে তদন্ত করার প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা প্রহসনে পরিণত হয়। সরকারের দমননীতি এক নির্লজ্জ রূপ ধারণ করে। গান্ধীজি যখন দেশে ফেরেন তখন ভারত প্রকৃতপক্ষে একটি স্বৈরতন্ত্র শাসনে ছিল। জওহরলাল নেহরু, পুরুষোত্তম দাস ট্যান্ডন এর মতো নেতারা তখন কারারুদ্ধ। আব্দুল গফফর খানও কারাগারে বন্দী। এই অবস্থায় বড়লাট ওয়েলিংটনকে বারবার টেলিগ্রাম করে সরকারি দমননীতি বন্ধ করতে বলেন এবং গান্ধী আরোইন চুক্তির কথা স্মরণ করিয়ে দেন। অবশেষে 23 জানুয়ারি গান্ধীজি সত্যাগ্রহের ডাক দিলেন। মানুষ আবার দলে দলে ঝাঁপিয়ে পড়ে। দেশ জুড়ে সভা সমিতি, শোভাযাত্রা, বিদেশি পণ্য বয়কট, ইউনিয়ন বোর্ড ও চৌকিদারি, কর বয়কট, মাদক বর্জন, আইন অমান্য, রেল, ডাক, তার প্রভৃতির উপর আক্রমণ চলতে থাকে। আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার নিষ্ঠুর দমননীতির পথ ধরে। বড়লাট লর্ড ওয়েলিংটন নিজেকে একজন ক্ষুদে মুসলিনী বলে অভিহিত করেন। গান্ধী বল্লভভাই প্যাটেলকে অতি প্রত্যুষে গ্রেপ্তার করা হয়। দেশ জুড়ে সর্বস্তরে কংগ্রেস নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। নেতৃস্থানীয় নয় এমন 90,000 লোককে বন্দী করা হয়। লাঠি, গুলি, প্রহার, ডান্ডা, বেড়ি, বিনা বিচারে আটক, নির্জল সেল, পাইকারি জরিমানা, লুটতরাজ, দৈহিক নির্যাতন, জমি সম্পত্তি বাজেয়াপ্তকরণ, নারীর শ্লীলতাহানি, অত্যাচার কিছুই আন্দোলন দমন করতে পারল না। আন্দোলন যখন তুঙ্গে, বিপ্লবীরা বোমা, পিস্তল, সাধারণ মানুষ যখন প্রতিবাদে মুখর, তখন একটি গৌণ বিষয়কে মুখ্য করে গান্ধীজি আমরণ অনশন শুরু করলেন। 1932 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। এতে ভারতের মুসলিম, শিখ, ভারতীয় খ্রিস্টান, ইউরোপীয় সম্প্রদায় প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়, যার বিরুদ্ধে গান্ধীজি আমরণ অনশন শুরু করলেন। আর এই অনশনে আইন অমান্য আন্দোলন চাপা পড়ে গেল এবং তার জীবন রক্ষাই বড় প্রশ্ন হয়ে উঠল। বি.আর. আম্বেদকরের সঙ্গে তার দীর্ঘ 6 দিন ধরে আলোচনা চলল। পুনা চুক্তির মাধ্যমে ডক্টর আম্বেদকর অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করলেন। হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি গৃহীত হল। গান্ধীজি অনশন ভঙ্গ করলেন এবং গান্ধীজিকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো। এরপর গান্ধীজি নিজেকে হরিজন আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং ব্যক্তিগত সত্যাগ্রহ ডাক দেন। কিন্তু ব্যক্তিগত
যুগগত সত্যাগ্রহ চালু থাকলেও তা ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে এবং 1934-এর 8ই মে পাটনায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়। আসলে সরকারের দমন নীতির চাপে আন্দোলন এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল, বৈঠক দেখে তা বন্ধ করার দরকার ছিল না। আন্দোলন স্থগিত করার জন্য বিঠলভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু কর্তৃক গান্ধী তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীর এক্ষেত্রে যুক্তিগুলো উপেক্ষা করা যায় না। আন্দোলন দমনের নামে সরকার জেল, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা অন্যান্য যে সমস্ত নিষ্ঠুর দমননীতির আশ্রয় নিচ্ছিল তা থেকে জনসাধারণকে রক্ষার প্রয়োজন ছিল। এছাড়া মুসলিম সম্প্রদায় এই আন্দোলনে যোগদান করেনি, সুতরাং দেশের একটি বিরাট অংশের পূর্ণ সমর্থন ছাড়া কোনো আন্দোলন সফল সম্ভব নয়। এছাড়া সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে সরকার যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্যোগ নিয়েছিল তা ব্যর্থ করার জন্য গান্ধীজি আন্দোলন বন্ধ করে গিয়ে হরিজন উন্নয়ন ও অন্যান্য গঠনমূলক কর্মে আত্মনিয়োগ করেন। এছাড়া অনির্দিষ্ট কাল ধরে আন্দোলন চালানো সম্ভব ছিল না দাবি আদায়ের জন্য। কংগ্রেস সংগঠনের উপরে নেতৃবৃন্দের প্রভাব তখন অতি শীতল হয়ে পড়েছিল। এই অবস্থায় কংগ্রেসের পক্ষে কোনো দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। আন্দোলনের প্রথম পর্বে ভারতীয় রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পরে কংগ্রেস সঙ্গে আপোষে আসতে বাধ্য হয়, কিন্তু আন্দোলনের দ্বিতীয় পর্বে এই ধরনের অচলাবস্থা সৃষ্টির ক্ষমতা কংগ্রেসের ছিল না। এছাড়া নৈতিক ও অর্থনৈতিক কোনো দিক থেকেই কংগ্রেসের স্থায়ী গণ আন্দোলন পরিচালনার উপযুক্ত ছিল না। কিন্তু তার মানে এই নয় যে আইন অমান্য আন্দোলন তার কোনো গুরুত্ব ছিল না। হ্যাঁ, এটা ঠিকই, আইন অমান্য আন্দোলন তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল, কিন্তু স্বরাজ সাধনার ইতিহাসে তার গুরুত্ব অপরিসীম। আইন অমান্য আন্দোলন ছিল একটি সর্বভারতীয় আন্দোলন। জাতি, ধর্ম, পেশা, ধনী, দরিদ্র, নারী, পুরুষ নির্বিশেষে, শ্রমিক, কৃষক, দোকানদার, মধ্যবিত্ত, পুঁজিপতি, জাতীয়তাবাদী, সাম্যবাদী সমাজের সর্বস্তরের মতাদর্শের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেন। দরিদ্র, নিরক্ষর, মহিলা, কিশোরদের যোগদান ছিল ব্যাপক। এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর প্রবল আঘাত আনে। ভারতে ব্রিটিশ পণ্যের আমদানি প্রায় 1/3 হ্রাস পায়। ভারতীয় বস্ত্রশিল্পের প্রসার লক্ষ্য করা যায়। খাদি শিল্পের প্রসার ঘটে ও ভারতীয় কুটির শিল্প লাভবান হয়। এই আন্দোলন স্বাধীনতার প্রতি ভারতীয়দের আকাঙ্ক্ষা ও সর্বপ্রথম ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুতির কথা প্রমাণিত করে। ভারতের নারী সমাজ বিপুল সংখ্যায় এই আন্দোলনে অংশগ্রহণ করে। ভারতের নারী মুক্তির ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের ফলে জাতীয় কংগ্রেসের মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায় এবং এই আন্দোলন প্রমাণ করে কংগ্রেসই ভারতের সর্বশ্রেষ্ঠ দল, একে উপেক্ষা করা সম্ভব নয়। এই আন্দোলন বহির্বিশ্বে সাড়া যোগায়। প্রমাণিত হয় ভারতের স্বাধীনতা সমস্যা ব্রিটিশ সাম্রাজ্যের ঘরোয়া সমস্যা নয়। এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজি স্বাধীনতা সংগ্রামীদের নৈতিক চরিত্রের উন্নতি ঘটান, তাদের নৈতিক বলে বলীয়ান করে তোলেন। আর পরোক্ষভাবে এই আন্দোলন ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ, অমানসিকতা ও অনৈতিক চরিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে সরকারের মর্যাদা খর্ব করে। আজকের ভিডিওটি অনেকটি লম্বা হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।